নমস্কার, আমি নন্দিতা ঘোষ। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এবং পড়াশোনার মধ্যে আছেন। আজকের ভিডিওটা একটি ভিডিও এবং একটি ইনফরমেশন ভিডিও বলতে পারেন। ইনফরমেশন আদারওয়াইজ বলতে পারেন যে নিজেকে চালিত করবার জন্য একটি ভিডিও। যারা এসএলএসটি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য নয় ভিডিওটি সেই সকল স্টুডেন্টসদের জন্য যারা মিসলেনিয়াস বা ক্লার্কশিপের পরীক্ষা দেবেন। তথাকথিতভাবে বলতে পারেন এই ভিডিওটি মিসলেনিয়াস বা পিএসসি মিসলেনিয়াসের জন্য। যারা পরীক্ষা দেবেন, যারা বড় কোনো ইনস্টিটিউশনে নিজেদেরকে দাখিল করাতে পারেননি, যাদের মনে হয়েছিল আমি আপনাদের সাহায্য করতে পারি, যে সাহায্য আমি করে উঠতে পারিনি এখনো পর্যন্ত, হয়তো বিগত কিছু দিনেও হয়তো করে উঠতে পারবো না। তার কারণ আমি জানিয়েছি যে আমার ল্যাপটপটি খারাপ হয়ে গেছে বলতে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে একটি ছোটখাটো, পায়ে ফ্র্যাকচার, সাথে ল্যাপটপেও ফ্র্যাকচার বলতে পারেন, দুটোই অচল। মোটামুটি ভাবে ঘন্টা খানেকের বেশি, আধা ঘন্টার বেশি কোথাও বসা যাচ্ছে না, এরকম একটা জায়গা। তো এবং ল্যাপটপটা পুরোপুরি ভাবে বন্ধ। কতদিনে তিনি কাজ করতে শুরু করবেন সে বিষয়ে খবর নেই। এরকম একটা গুরুত্বপূর্ণ সময় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার নয়। যেহেতু আমি সাহায্য করতে পারিনি আপনাদের কিছু, যারা নিজেরা নিজেদেরকে সাহায্য করতে চাইছেন তাদের জন্য ভিডিওটি। হ্যাঁ, অবশ্যই বারবার করে বলবো, পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ বা অন্যান্য যারা পরীক্ষা দেবেন, যারা মেইনস এর ক্ষেত্রে নিজেদেরকে গাইড করতে চাইছেন, তারা ভিডিওটা অবশ্যই শুনবেন বা দেখবেন। ছোট্ট কিছু বিষয়পত্র আপনাদের সাথে আলোচনা করব, বেশিক্ষণ নেব না, 10 থেকে 20 মিনিট সময় নেব। শুনলে হয়তো আপনার কিছুটা হয়তো সাহায্য হতে পারে। এবং বারবার করে বলছি, আমার এরকম অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটবে এবং তার জন্য আপনাদের একটা অপেক্ষারত সময়ে কোথাও গিয়ে এক প্রকার নষ্টই হয়েছে বলা চলে, তার জন্য আমি রীতিমতো ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। যাই হোক, যারা নিজেদেরকে সাহায্য করবেন বলছিলাম যে কথাটা, চলে আসি সেই কথাতে। বাংলা পরীক্ষা দেবেন, যারা বাংলা পরীক্ষার জন্য নিজেদের বারবার করে ভিডিও বলছি মেসেজ করেছিলেন বা জানার চেষ্টা করেছিলেন, তাদের জন্য বলি, আমি আপনাদের খাতাগুলো চেক করতে পারছি না বা আপনাদেরকে সাহায্য করতে পারছি না। সেক্ষেত্রে আপনি যদি বৃহৎ কোন ইনস্টিটিউশনের আন্ডারে নিজেদেরকে দাখিল করিয়ে না থাকেন, নিজেই নিজেরটুকু দেখতে পারেন, তাহলে আমি বলবো এই কিছু বিষয়পত্র আপনি অবশ্যই ফলো করুন। বিষয়গুলো কি? আপনার পরীক্ষা 150 মার্কসের, আপনারা জানেন। ফুল পরীক্ষার কথা বলছি না, নির্দিষ্ট বাংলা সাবজেক্টের কথা বলছি। সেক্ষেত্রে কি কি থাকে? তাতে থাকে একটি সারাংশ, তথাকথিতভাবে দুটি ব্যঙ্গানুবাদ, একটি প্রতিবেদন এবং 30 নম্বরের ব্যাকরণের পাঠ। সারাংশের কিছু বিষয় বলবো, বঙ্গানুবাদের কিছু বিষয় বলবো, প্রতিবেদনের কিছু বিষয় বলবো, সাথে ব্যাকরণের কিছু বিষয় বলবো। তার প্রথমেই যেটা বলবো, যেটা আপনি শেষে একেবারে হয়তো শুনতে চাইবেন, কিন্তু সবার প্রথমে যেটা বলবো, খাতার ক্ষেত্রে পরিষ্কার এবং পরিচ্ছন্নতা ইম্পর্টেন্ট। সবার হাতে লেখা সুন্দর হয় না, তবে পরিচ্ছন্নতা ইটস ডিপেন্ড, কি তোমার উপর ডিপেন্ড করছে তুমি তোমার খাতাকে কিভাবে পরিচ্ছন্ন করবে। খাতার মধ্যে কাটাকুটি করবে না, নির্দিষ্ট ছক আকারে প্রত্যেকটা বিষয়কে প্রেজেন্ট করবে। অবশ্যই সারাংশের ক্ষেত্রে কেবলমাত্র খাতার মধ্যে ওভার রাইটিং করবে না। আপনি ভাবছেন যে অশুদ্ধ সংশোধনের ক্ষেত্রে বিশেষণ বানান লিখছি, বিশেষণ বানানের ক্ষেত্রে কোন ন লিখছি ম্যাডাম বা স্যার বুঝতে পারবে না, এক্সামিনার অত ফলো করবেন না, দুটো নয়ের মাঝামাঝি বরাবর একটা নকে লিখে দিলাম, বিশ্বাস করুন ভীষণ চোখে পড়ে এবং আমি আপনার নাম্বার কেটে নেব। মানে আমি যদি থাকতাম, আমি বা আমার মতো কিছু লোকজন নাম্বার কিন্তু কেটে নেবেন আপনার। আরো একটা বিষয় মাথায় রাখবেন, হাতের লেখা সবার সুন্দর হয় না, তবে হাতের লেখা এরকম হওয়া উচিত যেগুলো গোটা গোটা হবে এবং আপনার সামনে থাকা ব্যক্তিত্ব বুঝতে পারবে। কেন এই কথাগুলো প্রথমেই বলছি? কারণ আপনি নির্দিষ্টভাবে এক্সামিনারের সাথে তো সরাসরি গিয়ে কথা বলতে পারবেন না, ম্যাডাম আপনার হাতের লেখাটা খারাপ আমার এবং একটু ঘিজিমিজি আছে, আপনি দেখে নিন। আপনাকে কিন্তু আপনার খাতা সেখানে প্রেজেন্ট করে, সেই প্রেজেন্টেশনটার উপরে কিন্তু প্রত্যেকে নজর দেবেন। অবশ্যই সবাই শেষে বলবে কথাটা, আমি সবার আগে বলছি তার কারণ আপনি এগুলোকে না নেগলেক্ট করে যাবেন। মানে দরকার নেই, লেখাটা দরকার, প্রেজেন্টেশনটা ভীষণ দরকার। আমিও লিখবো, আপনিও লিখবেন। এই লেখার মধ্যে পার্থক্য, বাক্যের সৌন্দর্য আপনার লেখার প্রেজেন্টেশনের ভঙ্গির উপর ডিপেন্ড করে। ইটস ইম্পর্টেন্ট এবং ততটা ইম্পর্টেন্ট যতটা আপনি লেখার ক্ষেত্রে যতটা ইম্পর্টেন্ট দিয়ে লিখছেন। প্রথম দুটো বিষয় গেল, কি বললাম, খাতার পরিষ্কার পরিচ্ছন্নতার উপর লক্ষ্য রাখুন, গোটা গোটা অক্ষরে প্রেজেন্ট করুন, সোজা হাতের লেখা লিখুন এবং
মৌখিক ভাষায় প্রেজেন্ট করুন, কোনো খটোমটো বাংলার ব্যবহার করার দরকার নেই। দ্বিতীয় যে বিষয়টা মাথায় রাখবেন, খাতার মধ্যে ওভার রাইটিং করা বন্ধ করুন, কোনো বিষয়কে কাটার দরকার নেই, যতটুকু প্রয়োজন ততটুকু লিখুন এবং বাক্যকে সম্পূর্ণ করুন, লেখাকে পূর্ণ করুন। এরকম প্রচুর লেখা দেখা যায় যে সময়ের অভাবে বা তথাকথিত ভাবে ভেবে নেয় যে তারা ম্যাডাম বা স্যার হয়তো মাঝে কোথাও দেখবেন না, আমি ফাঁকা দিয়ে যেতে পারি বা ভুলভাল কিছু একটা লিখে দিতে পারি। হয় না, চাকরির পরীক্ষা এটা হয় না, বিশ্বাস করুন। যখন আপনার 1 নম্বর বা 0.5 নম্বরও আপনার কাছে ইম্পর্টেন্ট, এটা তখন হয় না। ঠিক আছে, এই দুটো বিষয় প্রথম মাথায় রাখুন। এবার চলে আসি খাতায় যে বিষয়গুলো লিখছেন আপনি তার উপর। কি কি লিখছেন? আপনি লিখবেন 3টে বিষয়, সারাংশ লিখবেন, বঙ্গানুবাদ দুটো লিখবেন এবং একটি প্রতিবেদন। নাম্বার সকলের জানা আছে, সে নিয়ে আর বিশেষ কিছু আমরা বললাম। যদি বলেন সারাংশের কথা, কিভাবে সারাংশ লিখবেন বা কিভাবে লেখা সম্ভব, দেখুন আমি তো আপনাকে ইভ্যালুয়েট করে দিতে পারছি না, আপনাকে চেষ্টা করতে হবে, যারা অন্তত কোনো ইভ্যালুয়েশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে না, নিজে ইভ্যালুয়েট করতে শিখুন। আপনার কাছে গড় 25 দিন আপনি যদি ধরে রাখেন, 25 দিনে আপনি 25টা প্রতিবেদন, 25টা সারাংশ এবং 25 দুগুণী 50টা আপনি কিন্তু বঙ্গানুবাদ প্র্যাকটিস করুন। যদি বলেন ব্যাকরণের কথা, অবশ্যই এতদিনে নিশ্চয়ই কোনো বইকে ফলো করেছেন বা চার্টকে রেখেছেন নিজের সামনে, সেগুলোকে প্রত্যেক দিন দেখুন। বোঝাতে পারছি আপনি, আপনার কাছে বিষয়টা বৃহৎ মনে হচ্ছে, এটা কি করা সম্ভব একদিনে? অবশ্যই সম্ভব। আপনার দিনে 24টা ঘন্টা আপনার কাছে সময় থাকে, অবশ্যই আপনি কাজ করেন। আপনি মিনিমাম চেষ্টা করুন, এটা আপনার হাই স্পিড ছিল। আপনি সারাদিনে যতটুকু একজন বসে থাকা মানুষ যদি যতটুকু করতে পারে, আমি ততটুকু আপনার জন্য বললাম। চলে আসি সারাংশের বিষয়ে, কিভাবে লিখবেন। আপনাকে যদি আমি নির্দিষ্ট একটা সারাংশ প্রেজেন্ট করি বা নির্দিষ্ট একটা সারাংশ দিয়ে, আপনাকে মাথায় রাখতে হবে যে সেই সারাংশের মূল অর্থ আপনাকে বুঝতে হবে। প্রচুর খটোমটো বাংলায় আপনি প্রেজেন্টেশন দেখতে পারবেন বা প্রচুর খটোমটো এরকম সাধু ভাষায় সাধারণ শব্দ দেখতে পারবেন, তার অন্তর্নিহিত অর্থ আপনাকে বুঝতে হবে। একটু গোলাটে লাগলো, কিছু বলতে চাইছে ম্যাডাম। সারাংশের ক্ষেত্রে নিজের অন্তর্নিহিত অর্থ কখনো প্রকাশ করতে হয়, কখনো গিয়ে সাধারণ বাংলায় আমি কিছু তথ্যকে সেখানে রাখতে পারি অ্যাজ ইট ইজ, যেমন সারাংশে রয়েছে। অবশ্যই ডিটো কপি নয়, যেটুকুনি সেখানে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে সেটুকুনি আমি নিজের ভাষায় নিজের মতো করে মৌখিক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে, সঠিক বানানকে সামনে রেখে সম্পৃক্ত ভাবে ছোট একটি অংশ বা সংক্ষেপে প্রেজেন্টেশনই সারাংশ। কি কি মাথায় রাখতে হবে এক্ষেত্রে? মাথায় রাখবেন যে সারাংশের ক্ষেত্রে বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনি পাবেন। কিরকম? 3-4 ধরনের মোটামুটি দেখা যায়। একটা সাধারণ গদ্যভিত্তিক আলোচনা সাপেক্ষে আপনাকে দেওয়া হলো, ধরুন নেতাজি সুভাষ সম্পর্কে কোনো একটি তথ্য আপনার সামনে তুলে দেওয়া হলো, সেখান থেকে আপনি কিছু তথ্য নিয়ে সেটাকে সারাংশ করছেন। কিছু সারাংশ এরকম থাকে, রূপক উপমা উদাহরণের আড়ালে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এরকম দেখা যায় যে আমাদের দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু এই স্বাধীনতার অন্তরালে আমাদের দেশকে 3টি ভাগে ভাগ হতে হয়েছে এবং এর কারণ হিসাবে কোথাও গিয়ে জন একতাকেই বলা চলে বা আমাদের এই বৃহৎ ভারতবর্ষের বিভেদকেই বলা চলে, যেখানে আমরা বৈচিত্র্যের একতাকে হয়তো ধরে রাখতে পারিনি, যার কারণে বিদেশি কিছু লোকজন আমাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করতে পেরেছেন। আমি যদি এই কথাগুলো আপনাকে বলি অ্যাজ এ সারাংশ আকারে, আপনি তার অন্তর্নিহিত অর্থ অবশ্যই প্রকাশ করতে পারবেন এবং মাথায় রাখবেন সেখানে উপমা উদাহরণ বা এটা যেরকম ওটা সেরকম এভাবে যে দৃষ্টিভঙ্গিটাকে প্রেজেন্ট করা হয় সেটুকু নিয়ে আপনি প্রেজেন্ট করবেন না, অর্থাৎ এগুলোকে আপনি স্কিপ করে যাবেন। এবার আপনার কিরকম থাকবে বলুন তো? কোনো কোনো প্যাসেজের ক্ষেত্রে কোটেশন থাকতে পারে, যে যত মত তত পথ। আমি যদি এই কথাটি কোটেশনে রাখতে পারি, মানে রাখা থাকে, অবশ্যই আপনি কি করবেন বলুন তো? তার কিন্তু মর্মার্থ আপনাকে নিতে হবে এবং সেটা কিন্তু প্রেজেন্ট করতে হবে আপনার সেই সারাংশের ক্ষেত্রে। এইটুকুনি মাথা রাখলে, অর্থাৎ মূলত যেটা হলো, আপনি পুরো সারাংশটাকে পড়ে তার অন্তর্নিহিত অর্থ হোক বা যেটুকুনি আপনার প্রয়োজন মনে হচ্ছে সেইটুকুনি হোক না কেন, সেইটুকুনি আপনাকে নিজের ভাষা 1/3 অনুসারে লিখতে হবে। গণনাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি। যদি প্রয়োজন হয় অবশ্যই বেঙ্গলি ক্লাসেস বাই নন্দিতা ম্যাম দিয়ে নর্মাল জাস্ট ইউটিউবে বা গুগলে সার্চ করবেন, দেখবেন প্রচুর ক্লাসেস আপনি সামনে পাবেন। দেখুন, জ্ঞানের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতার দৃষ্টিভঙ্গিকে আমি কখনো দেখি না। মানে আমি বলতে চাইছি সেগুলো আপনারা কাজে লাগান। আমার বক্তব্য যেগুলো ফ্রি অফ কস্ট ইউটিউবে রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমি ক্লাসেস নিয়েছি, সেগুলো ফ্রি অফ কস্ট এরকম ভাবে প্রেজেন্ট করা হয়েছে যেগুলোকে অ্যাজ আ মেইনস এক্সামের জন্য আপনি নিজেকে ক্লিয়ার করতে পারেন বা আপনার যদি যদি প্রশ্ন চিহ্ন থাকে কোনো, সেগুলোকে সলভ করতে পারেন, সেই জায়গা থেকে আপনি করতে পারেন, এত সুন্দরভাবে ক্লাসগুলো নেওয়া হয়েছে। আপনি সেগুলোকে কাজে লাগান। আমার বক্তব্য এটা থাকবে।
মানে মানে জ্ঞানের কোনো বিভেদিতা হয় না, ঠিক আছে? আমার থাকা না থাকা বা আমি আপনাকে দেখতে পাচ্ছি কি পাচ্ছি না, বা আপনাকে ইভ্যালুয়েট করতে পারলে সেটাই হয়তো সঠিক বা না ঠিক এরকম নয়, আপনাকে যে কেউ ইভ্যালুয়েট করতে পারে। বাট দ্য থিং ইজ, আপনার কাছে যদি কিছু থাকে, আপনি যদি চান যে নিজেকে গাইড করতে, অবশ্যই দেখুন ক্লাসগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে। সমস্ত ক্লাসেস, প্রচুর ক্লাসেস পাবেন বিভিন্ন জায়গায়, আমার নির্দিষ্ট চ্যানেলে নেই, তবে এই তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছানো দরকার, অন্তত যখন আপনাদের কাছে মাত্র 25 দিনের মতো সময় রয়েছে। তারপরে যেটা বলা, শিরোনাম রয়েছে। সারাংশের ক্ষেত্রে শিরোনাম আপনাকে দিতে হয় 2 থেকে 3টে অক্ষরে দেওয়ার চেষ্টা করুন। সাধারণ নরমাল মৌখিক ভাষায় দিতে পারেন এবং সরাসরি ভাবে কোনো বাক্যাংশের প্রয়োগ করবেন না। ধরুন আপনাকে কোনো একটি চাষির সম্পর্কে বলতে দেওয়া হয়েছে, চাষের গল্প আমি তো বলে দিতে পারি না, বা বা চাষের কথা আমি বলে দিতে পারি না। আপনাকে এমন ভাবে নামটা প্রেজেন্ট করতে হবে যাতে আপনার পাঠক সেখানে গিয়ে নিজেকে ইন্টারেস্ট ফিল করে, না কি বলা হয়েছে, বা এক্সামিনার তার আগ্রহ বৃদ্ধি পায় যে আমি পাঠটিকে পড়তে চাই বা এর ভেতরে কি আছে আমি জানতে চাই। সেটা আপনার প্রতিবেদনের ক্ষেত্রেও তাই এবং সারাংশের ক্ষেত্রেও তাই। মানে শিরোনামটা একটু আকর্ষণীয় হতে হবে এবং তার সাথে সাথে তার যেন বিষয়ের সাথে তার যেন একটা সম্পৃক্ততা থাকে। অর্থাৎ আপনি আকাশ থেকে হঠাৎ করে একটা শিরোনামকে নিয়ে আনতে পারেন না, আপনি এমন ভাবে শিরোনামকে প্রেজেন্ট করবেন যেখানে দাঁড়িয়ে ওই নির্দিষ্ট বিষয় সম্পর্কে, আপনি হয়তো কোনো পাঠ্য বিষয় সম্পর্কে লিখছেন, কোনো শিক্ষা ব্যবস্থা সম্পর্কে লিখছেন, আপনি কোনো গদ্য সম্পর্কে লিখছেন, তার যেন এই যে আমি নেতাজি সুভাষচন্দ্র এবং আমাদের স্বাধীনতার কথা একটা ব্যাখ্যা করলাম, আমি সেখানে বলতে পারি স্বাধীনতার মর্ম কথা। মানে স্বাধীনতা তো এমনি এমনি আসেনি, স্বাধীনতার জন্য অনেক খরপোশ আমাদের বহন করতে হয়েছে, দেশকে ভাগ হতে হয়েছে, কখনো 2টো অংশে, এখন 3টে অংশে, হাজারো বিপ্লবীর প্রাণ বা অন্যান্য কিছু। এগুলো আমি উদাহরণ সাপেক্ষে বিষয়গুলো আলোচনা করছি, একটু ভিডিওটা বড় হবে। কিন্তু যারা, ওই বারবার বলছি, যারা বৃহৎ কোনো কাণ্ডারির সাহায্য পাননি, বা যারা বৃহৎ কোনো ইনস্টিটিউশনে বা তথাকথিত ভাবে পাঠশালায় ভর্তি হতে পারেননি, যারা হয়তো আমার অপেক্ষায় থেকে গেছেন, বা যারা হয়তো নিজেরা নিজেদেরকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, ভিডিওটা কিন্তু কেবলমাত্র তাদের জন্য। হতে পারে এই ভিডিওটা কারোর প্রয়োজন নেই, যদি একজনের লাগে এই ভিডিওটা হয়তো তাদের জন্য। যাই হোক, এটা হচ্ছে সারাংশের বিষয়। এর সাথে সাথে কি রাখবেন, একটু ছক। আমার কাছে এখন এই মুহূর্তে নেই কোনো ধরনের ছক সামনে, গ্রাফ পেপার দেখেছেন নিশ্চয়। সিকোয়েন্স মেনটেন করুন নির্দিষ্ট একটা পেপারের ক্ষেত্রে। আমি একটা বইকে দেখাচ্ছি, ধরুন আমি আপনাকে একটি বই দেখাচ্ছি, ঠিক আছে? ইংরেজির ক্ষেত্রে আপনি এইমাত্র দেখতে পাচ্ছি, কিন্তু বাংলাটা এখন দেখতে পাচ্ছি না, বাংলাটা ইংরেজিটাই দেখাচ্ছি। দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই ছকটিকে, আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছে। এইভাবে আপনাদের একটি পেপার দেওয়া হবে যখন আপনি পরীক্ষা দিতে বসবেন। যদিও না দেওয়া থাকে, চেষ্টা করবেন এই যে আমি নির্দিষ্ট সিকোয়েন্সটার কথা বলছি, বারবার করে বুঝবেন। এই যে নির্দিষ্ট, আপনি দেখতে পাচ্ছেন অক্ষরের পর অক্ষর লেখা একটি নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করছে, এই নির্দিষ্ট সিকোয়েন্স এবং এই নাম্বার সংখ্যা কিন্তু আপনার ভীষণ গুরুত্বপূর্ণ। ফ্রন্ট ক্যামেরায় বলে উল্টো দেখাচ্ছে, কারণ আমার কাছে, আমি বললাম ল্যাপটপটা নেই, তার জন্য আমাদের ক্যামেরা ব্যবহার করা যাচ্ছে না, ফোনের দিয়ে দেখাচ্ছি আমি। তো সেক্ষেত্রে আপনি এই মেনটেনটা করবেন যখন আপনি সারাংশ লিখছেন। বাড়িতে প্র্যাকটিস করলেও এটা মেনটেন করুন। কারণ কি বলুন তো, হঠাৎ করে আপনি এক জায়গায় গিয়ে হঠাৎ করে একটা বিষয়বস্তু শুরু করবেন এবং সেটাকে সঠিকভাবে সম্পূর্ণ করতে পারবেন, এটার উপর কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যায়। আপনি এটা সারাংশের ক্ষেত্রে মেনটেন করবেন। বারবার প্রত্যেককে বলছি, শব্দ সংখ্যা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি, এটা আমি হয়তো এনেছিলাম, আমি আমার নিজের সুবিধার্থে এই নিচে না একটা শব্দ সংখ্যা দিয়ে দিতাম। আমার কাছে এরকম, মানে আমি তো খুব একটা টেকনোলজির বিষয় জানি না বা অতটা বিষয় স্বচ্ছন্দ নেই, চ্যাট বক্সে করতে পারতাম না, তো সাধারণভাবে লিখে নিচে কর্নারে না আমি একটা শব্দ সংখ্যা এবং শব্দ সংখ্যা বলে একটা নাম্বার দিয়ে দিতাম। আপনারা না অনেকেই সেটা করেন, করবেন না। আপনারা পরীক্ষা দেবেন, আপনারা করবেন না। বারবার করে বলছি, আপনার যদি এই লাইনে 5টি শব্দ থাকে, আপনি তার পাশে 5 লিখুন। তারপরে যদি 5টি শব্দ লেখে, তারপরে আপনি 10 লিখুন, আপনি 20টা লিখুন, 25টা লিখুন, যাই লিখুন না কেন, এভাবে শব্দ সংখ্যাগুলোকে লিখুন। নিচে আমি 100টা শব্দ লিখেছি, নিচে আমি 50টা লিখেছি, 38টা লিখেছি, আপনি এরকম করবেন না। এরকম প্রচুর ক্লাসেসে আমি কিন্তু দেখা যাচ্ছে আমার প্রত্যেকটা সারাংশের ক্ষেত্রে নিচে কিন্তু এরকম নাম্বার দেওয়া থাকে, যেটা আপনি করবেন না, বারবার করে বলছি। তাহলে সারাংশের ক্ষেত্রে কি মনে রাখলেন? সারাংশ সাধারণ শিরোনামের ক্ষেত্রে সাধারণভাবে শিরোনাম দিন, বিষয় সম্পৃক্ত দিন, সারাংশকে 1/3 প্রেজেন্ট করবেন,
মনে রাখবেন আপনি সারমর্মকে দিচ্ছেন না, এক্ষেত্রে আপনি 10টি শব্দ এদিক ওদিক করতে পারেন, অর্থাৎ বাড়াতে পারেন। যে শব্দ সংখ্যা আমি বারবার করে সবসময় বলি যে একটা নির্দিষ্ট শব্দ সংখ্যা লেখা দরকার। এক্ষেত্রে আরো একটা কি বিষয় বলুন তো, আপনি যখন লিখছেন লেখাগুলোকে লক্ষ্য করুন, আপনার জায়গা কতটা লাগছে তার একটা ধারণা আপনার কিন্তু তৈরি হয়ে যাবে যে সেখানে কত শব্দ সংখ্যা হতে পারে। আপনার মনে হতে পারে সারাংশে তো তাহলে আমি শব্দ সংখ্যা লিখছি, তাহলে কেন প্রয়োজন? কারণ আপনি যখন প্রতিবেদন রচনা করবেন আপনার লেখার প্যাসেজ বা জায়গার ধারণা নিয়ে আপনি বুঝতে পারবেন সেখানে আপনি কত শব্দ সংখ্যা ব্যবহার করছেন, কারণ প্রত্যেকটির জন্য শব্দ সংখ্যা ম্যানেজ করা বা কাউন্ট করা কিন্তু দরকার। আপনার ধারণা থাকতে হবে আপনার লেখা সম্পর্কে। এটা গেল সারাংশের বিষয়। ছকে লিখছেন, শব্দ সংখ্যাকে উল্লেখ করছেন, শিরোনাম লিখছেন, শিরোনামের নিচে দাগ দিচ্ছেন না, সহজ সরল মৌখিক ভাষায় লিখছেন, সাধু ব্যবহার কোথাও করবেন না, চলিতের ব্যবহার করবেন। মনে রাখবেন সাধু এবং চলিতের ক্ষেত্রে, সর্বনামের ক্ষেত্রে, অনুসর্গের ক্ষেত্রে, ক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু পার্থক্য দেখা যায়। মানে আপনি দেখবেন যে যেটাকে আমরা হওয়া বলছি সেটা হইতেছে ব্যবহার করা হয়, যেটাকে আমরা শহীদ বলছি সেটাকে সঙ্গে ব্যবহার করা হয়। এরকম প্রচুর উদাহরণ আপনি কিন্তু পাবেন। এগুলো গেল সারাংশের ক্ষেত্রে, আপনি মাথায় রাখবেন। এইগুলো আপনি নিজেই দেখতে পারবেন সঠিক কতটা হলো এটা আপনি কিভাবে বিচার করবেন। এই প্রত্যেকটা বিষয়গুলোকে মাথায় রেখে যখন আপনি লিখছেন মাথায় রাখবেন। এবং যখন একটা প্যাসেজকে পড়ছেন, নির্দিষ্টভাবে আপনি যদি কোনো প্যাসেজকে পড়ে থাকেন তাহলে একবারেই সেই প্যাসেজটা শেষ করুন। আপনি নির্দিষ্ট একটি প্যাসেজ পড়বেন, তার একটি নির্দিষ্ট লাইন লিখবেন, এরকম করে কিন্তু যারা নতুন ভাবে শুরু করছেন বা যারা এখনো পর্যন্ত অনেকটা এগিয়েছেন বা যারা নিজেরা করছেন তারা এই বিষয়গুলোকে ভীষণ মাথায় রাখুন যে আপনি এরকম কাজ করবেন না যেখানে দাঁড়িয়ে কিন্তু আপনি একটি কোয়েশ্চেনের সম্মুখীন হন। একবার একটা লাইন লিখছেন তারপরে সেটা সারাংশ করছেন, আরেকবার আরেকটা লাইন লিখছেন তারপরে সেটা সারাংশ করছেন, এরকম নয় বিষয়টা। আপনার টোটালি একটা প্যাসেজ, সেখান থেকে টোটাল একটা অর্থ নিয়ে আপনার কিন্তু নিজের ভাষায় সেটাকে লিখতে হবে। চেষ্টা করবেন বইয়ে যে ভাষায় দেওয়া থাকে বা আপনার প্রশ্নপত্রে যে ভাষা বা যে শব্দগুচ্ছ দেওয়া হয়েছে সেগুলোকে না ব্যবহার করতে। তার মানে কি সম্পূর্ণ আলাদা করে দেবো এরকম নয় বিষয়টা। বিষয়টা হচ্ছে অ্যাজ ইট ইজ তুলে না দেওয়া। আমি বোঝাতে পারছি? তাহলে আপনাকে প্রশ্নটা দেওয়া হয়েছে কেন, প্রশ্নটাই যদি আপনাকে লিখতে হতো তাহলে আপনার কাছে তো উত্তর চাওয়া হতো না। বেসিক বিষয়টা এখানে। দ্বিতীয় বিষয় বঙ্গানুবাদ। বঙ্গানুবাদ আমরা সকলেই করি, সাধারণভাবে বাংলার মানে করতে। এখানেও যেটা মাথায় রাখবেন সাধু চলিতের যাতে মিশ্রণ না করেন এই বিষয়টা। দ্বিতীয় যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হচ্ছে গিয়ে টু বি ভার্বের ক্ষেত্রে হয় না, মানে ব্যবহার করা যায় না। পরিভাষিক শব্দের ক্ষেত্রে আমরা পরিভাষিক শব্দকেই ব্যবহার করব। মানে ধরুন অনেকের কাছে প্রশ্ন হতে পারে যে ধরুন আমি একটা ফাউন্টেন পেনের কথা বললাম, ফাউন্টেন পেন কি আমি ফাউন্টেন পেন ব্যবহার করতে পারি, নাকি আমি তাকে ঝর্ণা কলম বা কলম কথাটি ব্যবহার করব? ডেস্কের কথায় কি আমি ডেস্ক ব্যবহার করতে পারি, নাকি অন্য কোনো শব্দ ব্যবহার করব? মনে রাখবেন মৌখিক মাধুর্যতা যেখানে প্রকাশ পাচ্ছে, মৌখিকতা যেখানে প্রকাশ পাচ্ছে, আপনার শব্দ চয়ন কিন্তু সেরকম হবে। টেবিলকে আপনি টেবিল বলবেন, হসপিটালকে আপনি হসপিটাল বলতে পারেন, ফাউন্টেন পেনকে আপনি ফাউন্টেন পেন বলতে পারেন, কারণ তার গ্রহণযোগ্যতা অনেক বেশি যখন আমি ঝর্ণা কলম বলছি তার থেকেও। হতে পারে সেটি বাংলা অর্থ, কিন্তু সেটা কতটা সম্পৃক্ত আজকের সময়ের সাথে বা আপনার লেখার সাথে এটা আপনাকে বুঝতে হবে। মৌখিক সাধারণ বাংলায় রচনা করবেন। এখানে কি কি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এখানে শব্দ সংখ্যা মাথায় রাখার কোনো প্রয়োজনীয়তা নাই। তার মানে এরকম নয় যে নিজের পেটের থেকে যা বেরোলো বা মুখের থেকে যা বেরোলো আপনি তাই লিখে দিলেন, বিষয়টা এরকম নয়। বিষয়টা যেরকম আছে সেরকম প্রেজেন্ট করুন, কিন্তু আপনি ধরুন কোনো একটা নির্দিষ্ট শব্দকে ছোট ছোট করে 3টে ভাগে সেন্টেন্স তৈরি করা হয়েছে, আপনি তার গঠনগত পরিবর্তন করতে পারেন। মানে ওই ছোট ছোট 3টে সেন্টেন্সকে একত্রে আপনি লিখতে পারেন। অবশ্যই ভাব বা অর্থগত পরিবর্তন করবেন না, কেবলমাত্র গঠনগত পরিবর্তন, অর্থাৎ স্ট্রাকচারাল দিক থেকে আপনি একটা সিম্পল সেন্টেন্সকে 2-3টে সেন্টেন্স মিলিয়ে কমপ্লেক্স বা জটিল সেন্টেন্সে বা যৌগিক বা কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তিত করতে পারেন। ইট ডাজন্ট মিন কি তার আপনি মিনিংই চেঞ্জ করে দিলেন বা নিজের মতো করে কোনো কিছু নিয়ে আসলেন। সারাংশের ক্ষেত্রেও তাই, ঠিক সেম বঙ্গানুবাদের ক্ষেত্রেও তাই, বা অন্যান্য যে কোনো টপিকের ক্ষেত্রেও তাই। বোঝাতে পারলাম বঙ্গানুবাদের বিষয়টা? অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে কোয়েশ্চেন কমেন্ট বক্সে করবেন। এখানে আপনি দুটো বঙ্গানুবাদকে পাবেন 20 নম্বরে। এবার চলে আসি প্রতিবেদনের ক্ষেত্রে। প্রতিবেদনের ক্ষেত্রে কোথাও আপনার উল্লেখ করে দেওয়া থাকে না, আপনাকে জাস্ট লেখা থাকে ড্রাফটার রিপোর্ট রাইটিং। আপনাকে একটি প্রতিবেদন রচনা করতে দেওয়া থাকে। এখানে আপনার লক্ষ্য করার বিষয় কি থাকে? লক্ষ্য করার বিষয় এটাই যে আপনি যখন একটি প্রতিবেদনকে রচনা করছেন জানবেন যে সেই প্রতিবেদনের ক্ষেত্রে কিন্তু আপনি এমন কোনো বিষয়বস্তু দেবেন না যেটা অলীক কল্পনাকে ব্যাখ্যা করে, এবং সেই নির্দিষ্ট টপিক কি বলেছে। আমি বারবার করে বিভিন্ন জায়গায় আলোচনা করেছি, ধরুন আপনাকে নারী নির্যাতন সম্পর্কে বলতে বলেছে, আপনি নারী নির্যাতন সম্পর্কে বলছেন, কিন্তু আপনি যখন নারীর ক্ষমতায়ন সম্পর্কে বলছেন আপনি পুরো টপিকটা নারী নির্যাতনে নিয়ে চলে যেতে পারেন না। আমি আশা করছি বোঝাতে পারছি।
ধরুন আপনাকে আমি থ্যালাসেমিয়া পেশেন্টের সম্পর্কে আলোচনা করতে বলছি, আপনি বলছেন যে সমাজে প্রচুর রোগ ব্যাধি বেড়ে গেছে, করোনা বেড়ে গেছে, এটা রোগ হতে পারে, কিন্তু আমি আপনাকে থ্যালাসেমিয়া পেশেন্টের সম্পর্কে আলোচনা করতে বলেছি। সমাজে থ্যালাসেমিয়া পেশেন্ট সম্পর্কে মানুষের ধারণাগত বিষয়বস্তু কি ক্লিয়ার, এবং কতজন মানুষ এতে ভুগছেন, বা এর সাপেক্ষে আপনি কি করতে পারেন। আপনাকে যদি আমি প্রতিবেদন লিখতে দিই, আপনি অন্য কোনো রোগের বিষয় যেমন আলোচনা করতে পারেন না, ঠিক তেমনই ভাবে আমি যখন আপনাকে বলছি নারীর ক্ষমতায়ন সম্পর্কে আলোচনা করতে, আপনি নারী নির্যাতনে চলে যেতে পারেন না। আপনার মনে হতে পারে সূত্র আকারে আমি অন্যদিকে চলে যেতে পারি, বাট আপনি পারেন না। আপনাকে যদি মোটর বাইক সম্পর্কে, দুর্ঘটনা সম্পর্কে আমি জিজ্ঞেস করি, আপনি বলতে পারেন না যে সত্যি রাস্তায় দুর্ঘটনা খুব বেড়ে গেছে, পথগুলো ভীষণ খারাপ, অবশ্যই পথ টপিকে আসতে পারে। আপনি চলতে চলতে বলতে পারেন না যে প্রধানমন্ত্রী রাস্তা তৈরি করেননি, বা আমাদের গ্রামীণ স্থানীয় যে শাসনকর্তারা রয়েছে তারা টাকা খেয়ে রাস্তাগুলোকে তৈরি করেনি, তাই এত দুর্ঘটনা বেড়ে গেছে। আপনাকে নির্দিষ্ট একটি দিনের একটি মোটর বাইকের দুর্ঘটনা সম্পর্কে আমি জিজ্ঞেস করেছি, তার কারণ আপনি ব্যাখ্যা করবেন, ফলাফল আপনি ব্যাখ্যা করবেন, ঘটনাকে তুলে ধরবেন। ইট ডাজন্ট মিন কি আপনি সেটা ব্যাখ্যা করতে করতে অন্য একটা জায়গায় পৌঁছে যাবেন। আমি বোঝাতে চাইছি যে যেইটুকুনি এরিয়ার ওপর আপনাকে কাজ করতে বলা হয়েছে, আপনার কাজ করার এরিয়া ওইটুকুনিই থাকবে। সেটা সারাংশের ক্ষেত্রে হোক, বঙ্গানুবাদের ক্ষেত্রে হোক, বা আপনার প্রতিবেদন লিখনের ক্ষেত্রে হোক। কথাগুলো অনেক স্ট্রিক্টলি মনে হচ্ছে, বাট যদি ফলো করতে পারেন তাহলে আপনার পরীক্ষা দেওয়াটা অনেকটা বেশি ইজি হয়ে যাবে, যখন আপনার কাছে এই বিষয়গুলো ক্লিয়ার থাকবে। মনে রাখবেন যে একটা পরীক্ষা দেওয়ার থেকে তার সিলেবাস যদি ক্লিয়ার থাকে, আপনি জানবেন 50% জিনিস আপনার কাছে ক্লিয়ার। আপনি কিভাবে লিখবেন সেটা আপনি জানেন, এবং পরিচ্ছন্নতার বিষয়টা তো প্রথমে আপনাকে বলেই দিয়েছি। বঙ্গানুবাদের ক্ষেত্রে কথাগুলো বললাম। প্রতিবেদনের ক্ষেত্রে আরো যেগুলো লক্ষ্য রাখবেন, শব্দ সংখ্যা। 210-এর মতো শব্দ সংখ্যা আপনি রাখতে পারেন যখন আপনি 40 মার্কসে করছেন। আপনি 10টা শব্দ এদিক থেকে ওদিকে করতে পারেন, তার থেকে বেশি নয়। লিখতে গিয়ে আমি বানে ভেসে গেলাম বা ভুল ইনফরমেশন অ্যাড করলাম, এটা কখনোই করবেন না। দেখবেন যে কিরকম প্রতিবেদন লিখতে দেওয়া হয়েছে। আপনাকে কি ঘটনা ভিত্তিক লিখতে দেওয়া হয়েছে? কিভাবে বুঝবেন? প্রশ্নপত্র দেখে বুঝবেন। আপনাকে যদি বলা হয়ে থাকে একটি নির্দিষ্ট স্থানে থ্যালাসেমিয়া পেশেন্ট সম্পর্কে একটি সচেতন মঞ্চ গড়ে তোলা হয়েছে, তার সাপেক্ষে আপনি নিজে একটি প্রতিবেদন রচনা করুন। অবশ্যই তার মানে নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট ঘটনা এবং নির্দিষ্ট সেই দিনের অনুষ্ঠান সম্পর্কে আপনাকে জানতে চাওয়া হয়েছে। আপনি শুধু তার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন এবং তার সাপেক্ষে একটা দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করবেন। যদি সেটা ঘটনা ভিত্তিকের থেকে বেরিয়ে কোনো প্রভাব বিষয়, মানে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে থ্যালাসেমিয়া পেশেন্ট সম্পর্কে সাধারণ মানুষের এই মতো অবস্থায় তাদের মতামত কি, এবং এ সম্পর্কে সরকারের দিক থেকে আপনার কি করণীয় বলে মনে হচ্ছে, বা কোনো একটা নির্দিষ্ট ঘটনা সম্পর্কে সমাজের প্রভাব কি পড়তে পারে। আপনি ধরুন এই যে শিক্ষা ব্যবস্থার চরম দুর্নীতিগ্রস্ত অবস্থা, এর সাপেক্ষে সমাজ বা শিক্ষানীতির উপরে কি প্রভাব ফেলতে পারে, বা সাধারণ ভবিষ্যৎ ইন ফিউচার স্টুডেন্টস এর উপর এই ভিত্তি কি পড়তে পারে। অবশ্যই সেটা সম্পাদকীয় প্রতিবেদন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। যখনই প্রভাবের কথা আসছে, যখনই দেখবেন কোনো একটা ঘটনা এমন কিছু প্রেজেন্ট করা হচ্ছে যেটা সাধারণ জনসাধারণের উপর বৃহৎ আকারে প্রভাব ফেলছে, যেটা আজকে নির্দিষ্ট দিনের ঘটনা নয়, যেটা বৃহৎ মানুষের উপর দিনের পর দিন প্রভাব ফেলে চলেছে, সেটা ভালো বা খারাপ দুটোই হতে পারে। বা ধরুন আপনাকে জিজ্ঞেস করা হলো যে আমরা এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির একটা জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত উন্নয়নশীল দেশ, এ সাপেক্ষে আপনার কি মতামত। তাহলে আপনাকে বুঝতে হবে এটা একাধারে যেরকম চতুর্থ অর্থনীতি তো এই কিছুদিন হয়েছে স্তম্ভ হিসাবে প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু দ্য থিং ইজ এই যে উন্নততর দেশের যে একটা অবস্থা, সেটা কিন্তু অনেক দিনের একটা ফেজ। আপনাকে কিন্তু দুটো বিষয়কে সম্পৃক্ত রেখে প্রেজেন্ট করতে হবে। যদি ঘটনা থাকে নির্দিষ্ট ঘটনা লিখবেন, যদি সম্পাদকীয় থাকে সেটা নির্দিষ্ট সম্পাদকীয়, যদি ঘটনা সাপেক্ষে কোনো সম্পাদকীয় প্রতিবেদন আকারে প্রকাশ করতে হয় আপনি কিন্তু সেই ফরম্যাটটা মেনটেন করবেন। মানে ধরুন 26,000-এর চাকরি বাতিলে সরকারের উপরে এবং সাধারণ শিক্ষা ব্যবস্থার উপরে কি প্রভাব ফেললো, এই ঘটনার সাপেক্ষে আপনি ব্যাখ্যা করুন। নির্দিষ্ট দিনের ঘটনা সাপেক্ষে এবং নিজস্ব সংবাদদাতা হিসেবে আপনি সেটিকে ব্যাখ্যা করবেন, এবং তার সাথে সম্পাদকীয় একটা টাচ আপনার থাকতে হবে যে এর প্রভাব আমাদের সাধারণ জনসমাজে কিভাবে পড়ছে। তার মানে কি হলো, আপনার যে নির্দিষ্ট প্রশ্নটা দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট প্রশ্নের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের লেখাটা সম্পূর্ণ করতে হবে। সাথে মাথায় রাখবেন অলিক কোনো কথাবার্তা লিখবেন না, কোনো নির্দিষ্ট ব্যক্তিত্বের নাম লিখবেন না, কোনো নির্দিষ্ট স্থানের নাম উল্লেখ করবেন না, যদি না প্রশ্নপত্রে স্থানের নাম উল্লেখ করা থাকে। প্রশ্নপত্রে আপনাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে আপনারা কিভাবে সলভ করবেন প্রশ্নটিকে। আপনি কি স্থানের, নামের, কালের ব্যবহার করতে পারেন? যদি করতে পারেন তাহলে অবশ্যই করবেন। বাদবাকি বারবার করে বলছি, সার্চ করবেন যে বেঙ্গলি ক্লাসেস বাই নন্দিতা ম্যাম, গুগলে গিয়ে সার্চ করুন বা ইউটিউবে গিয়ে সার্চ করুন, প্রচুর ক্লাসেস পেয়ে যাবেন, দেখতে পারবেন ওখান থেকে আপনাদের কাজ কিন্তু সম্পূর্ণ হচ্ছে। অবশ্যই অসুবিধা হলে
কমেন্ট বক্সে বা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে অবশ্যই আমাকে জানাবেন। আমার টেলিগ্রাম আইডিটা এর নিচে লিংক করা থাকে, মানে এই ডেসক্রিপশনে দেওয়া থাকে মূলত ভাবে। তো এই হচ্ছে বিষয়। আর যদি চলে যায় ব্যাকরণের বিষয়, আশা করছি এই অবধি আপনাদের জলের মতো ক্লিয়ার। আর সম্পাদকীয় ক্ষেত্রে 3টে ফেজে শেষ করবেন এবং সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে 2টো ফেজে কিন্তু আপনি লেখাকে শেষ করবেন। অনেকে মানবেন, অনেকে মানবেন না। যারা মানবেন তাদের জন্য ওয়েলকাম, যারা মানবেন না তাদের জন্য ওয়েলকাম। এবং মাথায় রাখবেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ধরুন আপনি কোনো নির্দিষ্ট স্থানীয় মুখ্যমন্ত্রী, নির্দিষ্ট স্থানীয় কোনো সাংসদ, নির্দিষ্ট স্থানীয় কোনো সভাপতি, হোয়াটএভার ইট বি, যে কারোর নাম নেবেন সেই পদের বা চেয়ারপারসনের নাম নিন, কিন্তু সে নির্দিষ্ট ব্যক্তিত্বের নাম নেবেন না কখনোই, নির্দিষ্ট জায়গারও নাম নেবেন না কখনো। এটা আপনাকে মাথায় রাখতে হবে, কিন্তু সরি, এটা আপনাকে মাথায় রাখতে হবে। মানে আমি আশা করছি আপনাদের কাছে ক্লিয়ার করতে পারলাম বিষয়টা। বিষয়টা অন্যদিকে চলে যায়, আপনি কখনো এটা করতে পারেন না, বিষয়টা হচ্ছে এটাই। যদি বলেন প্রতিবেদনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট টপিক গুলো কি হয়, কারেন্ট বিষয়ে ঘটে যাওয়া প্রত্যেকটা জিনিস আপনার বাংলা প্রতিবেদন, ইংরেজি প্রতিবেদন, জিকে, জিএস প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। বিমান দুর্ঘটনা থেকে শুরু করে সিন্ধু অভিযান থেকে শুরু করে আপনাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থার যে গঠন রীতির যে পরিবর্তন সেটা থেকে শুরু করে আমাদের 26,000-এর চাকরি বাতিল, আমাদের এই যে পেহেলগাঁওয়ে যে ঘটনাটা ঘটলো তার ওপরে, কুম্ভের মেলা, রেল দুর্ঘটনা, বা এই যে গতকালই আমাদের যে একটি হিমাচল বলছি উত্তর কাশীতে যে ঘটনাটা ঘটলো, যে হরপা বাঁধ দেখা গেল, সেই ঘটনা, এই প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট। এই যে সময়ের আগে বর্ষা চলে আসা, এটা ইম্পর্টেন্ট। এই যে 26,000-এর চাকরি চলে যাওয়া, এটা ইম্পর্টেন্ট। এটা শিক্ষা ব্যবস্থায় কেমন প্রভাব ফেলছে সেটা ইম্পর্টেন্ট। এই যে অপরাজিতা বিল, এটা ইম্পর্টেন্ট। এই যে ধরুন এই যে কিছুদিন আগে এসএসসি সম্পর্কে একটা প্রোটেস্ট দেখা গেল, মানে একটা রাজ্যে, একটা দেশের দ্বিতীয় বৃহত্তম পরীক্ষার সম্পর্কে দেখা যাচ্ছে একটা অনীহা, একটা অব্যবস্থা, এটাও আপনার প্রশ্নপত্রে একটা কিন্তু প্রশ্ন হতে পারে। তো আপনাকে এই যে প্রত্যেকটা বিষয় বললাম, মোটামুটি ভাবে আমি প্রত্যেকটা বিষয় দেখানোর চেষ্টা করছি। অবশ্যই ফুলের বাগান বা একটি অঞ্চলের রক্তদান শিবির, একটি অঞ্চলের থ্যালাসেমিয়া অনুষ্ঠান, বা কোথাও রবীন্দ্র জয়ন্তী, বা কোথাও পয়লা বৈশাখ, বা নতুন বছরের আগমন, বা নবান্ন উৎসব, এগুলো তো অবশ্যই আছে। এগুলো প্রত্যেক বছরই আমরা প্রত্যেকটা বইয়ে পেয়ে থাকি, কিন্তু যেগুলো পাই না সেগুলো রিসেন্ট ঘটে যাওয়া ঘটনাগুলো, এগুলো আপনার সম্পর্কে ডিটেলস কিন্তু রাখতে হবে। অপরাজিতা বিল কবে পাস হচ্ছে, কবে অনুষ্ঠিত হয়েছে, এর সম্পর্কে কি কি তথ্য রয়েছে, এটা যেমন দেখতে হবে আপনাকে, ঠিক তেমনই ভাবে পেহেলগাঁও ঘটনার সাপেক্ষে আপনি কিভাবে কি বিষয়গুলোকে ব্যাখ্যা করছেন। এবং মাথায় রাখবেন, অনেকের মনে হতে পারে এটা ইম্পর্টেন্ট না, লেখার ক্ষেত্রে কখনো দেখুন আমরা একটা বৈচিত্র্যপূর্ণ একটা দেশে বসবাস করি, তার সাথে সাথে মাথায় রাখবেন আমরা এমন একটা জায়গায় বসবাস করি সেখানে কিন্তু আপনাকে এরকম কিছু টপিক দেবে যেটা আপনার কাছে কনফ্লিক্টেড বলে মনে হবে, যেটা আপনার কাছে দ্বিধাগ্রস্ত বলে মনে হবে, এবং আপনার উত্তর কিন্তু সেরকমই হবে। মানে আমার বক্তব্য যে দেখুন, আমাদের এখানে প্রচুর ধর্ম, জাতি, বর্ণের মানুষরা আমরা একসঙ্গে বসবাস করি, বৈচিত্র্যপূর্ণ একটা দেশ। আপনার কাছে এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ হবে যখন আপনি সিঁদুর অভিযান বা যখন আপনি পেহেলগাঁওর ঘটনাটাকে ব্যাখ্যা করার চেষ্টা করবেন, বা মুর্শিদাবাদে কিছুদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনাকে ব্যাখ্যা করার চেষ্টা করবেন। এইবারে আপনাকে কখনোই কিন্তু এরকম পর্যায়ে গিয়ে আলোচনা করা যাবে না যেখানে গিয়ে ধর্মীয় কোনো বিদ্বেষকে আপনার লেখার মধ্যে প্রতিফলিত হচ্ছে। আমি বোঝাতে পারছি আপনাকে কি বলছি, এবং যেটা বলছি সতর্কভাবে বলছি, আপনার লেখা যেন এরকম কোনো অনুভূতি বা অনুভব, লেখার কোনো ভাষায় কোনো রুচিসম্মত অভাব যদি দেখা যায়, সেটা কিন্তু কখনোই মার্জনীয় অপরাধ নয়। দ্বিতীয় যে বিষয়টা মাথায় রাখবে সেটা হচ্ছে রুচিসম্মত ভাষার ব্যবহার। এমন কিছু লিখতে লিখতে প্রেজেন্ট করে দেবেন না যেটা আপনার রুচির উপর প্রশ্নচিহ্ন তৈরি করে, যেটা আপনি বন্ধু বান্ধবের সাথে ব্যবহার করছেন সেটা নিশ্চয়ই পরীক্ষার হলে ব্যবহার করবেন না। আপনার মনে হতে পারে সেটা মৌখিক বাংলা, কিন্তু সেটা কতটা ব্যবহারযোগ্য, কতটা ব্যবহার করা যায় সেই সম্পর্কে নিশ্চয়ই আপনার ধারণা রয়েছে, সেটুকুলিকে মাথায় রাখবেন। একেবারে শেষের পর্যায়ে চলে আসি ব্যাকরণের জায়গায়। ব্যাকরণে 30 নম্বর থাকে মূলত ভাবে। বেশ কিছু লাস্ট বছর ধরে আমরা যেগুলো দেখতে পারি সেটা হচ্ছে আমাদের এক কথায় প্রকাশ, আমাদের ব্যাকরণের দিক থেকে অশুদ্ধি সংশোধন এবং বাগধারার একটি জায়গা।
প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স গুলোকে করার চেষ্টা করুন, কারণ প্রচুর রিপিটেড কোয়েশ্চেন এখানে দেখা যায়। ইউটিউবে আমার বেশ কিছু ক্লাসেস রয়েছে যেখানে বাগধারা সম্পর্কে, বাগধারার ক্ষেত্রে মনে হয় 7 ইয়ার্স এর রিপিটেড কোয়েশ্চেন গুলোকে আলোচনা করা হয়েছে, সার্চ করলে দেখতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টা আপনাকে করতে হবে, অশুদ্ধি সংশোধনের জায়গা প্রেজেন্ট লাইফে যে কথাগুলো ব্যবহার করছেন সেগুলোকে দেখুন কিভাবে ব্যবহার করছেন, তার মাধ্যমে আপনি কিন্তু এটাকে সলভ করতে পারেন এবং প্রিভিয়াস ইয়ার্স ভেরি ইম্পর্টেন্ট করতে পারেন। বিশেষণ শব্দকে ব্যবহার করতে গিয়ে আপনি যদি দন্তের নকে মূর্ধন্যর মাঝামাঝি একটা জায়গায় প্রেজেন্ট করেন, আপনার পরীক্ষক কিন্তু সেটা বুঝতে পারে, এই সতর্কতা দেখাবেন নাকি। বারবার করে বলছি, প্রচুর জ্ঞানী গুণী মানুষজন আমাদের এখানে ভর্তি, খাতা দেখতে গেলে প্রচুর মানুষজনকে এরকম দেখা যায় বিশেষণ শব্দকে নয়ের ক্ষেত্রে ওভারল্যাপ করছেন, শয়ের ক্ষেত্রে বারবার করে ডাবল রাইটিং করছেন, এগুলো করবেন না। খাতার মধ্যে কাটাকুটি করবেন না। আপনি যেটা করার চেষ্টা করছেন পরীক্ষক সেটা অনেক আগে বুঝতে পেরে যায়, যে আপনি বুঝতে পারেননি যে দুটো নয়ের মধ্যে কোন নটা এক্সাক্ট, আর আপনি মাঝামাঝি একটা জায়গাকে প্রেজেন্ট করেছেন, সেটা কেটে কিন্তু সে কিন্তু নাম্বার কেটে নেবে, এইটুকুনি বিষয় সতর্ক থাকুন। রিসেন্ট কিছু খাতার বিষয়ে আরো কিছু কথা বলি। মাথায় রাখবেন, বাগধারার ক্ষেত্রে আপনাকে পাশে প্রথমে ব্র্যাকেটে তার অর্থ লিখতে হয় এবং তারপরে আপনি বাক্যাংশ লিখবেন বা বাক্যকে প্রেজেন্ট করবেন, এবং এই দুটো মিলিয়ে তারপরে কিন্তু আপনাকে 2 নম্বর দেওয়া হয়। আপনি একটিকে লিখে আপনি এক্সপেকটেশন রাখবেন না আপনি 2 নম্বর পাবেন। মনে রাখবেন, এক কথার ক্ষেত্রে 5টি আপনার শব্দ থাকে, সেখানে আপনার 10 নম্বর। বাগধারার ক্ষেত্রে 5টি আপনাকে শব্দ দেওয়া থাকে, সেক্ষেত্রে 10 নম্বর, এবং আপনাদের অশুদ্ধি সংশোধনের ক্ষেত্রে 5টি দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনাদের 10 নম্বর, অর্থাৎ প্রত্যেকটি ইচ ওয়ার্ডের জন্য আপনাকে 2 নম্বর করে ধার্য করা হয়। সেখানে আপনি কোনো ধরনের সমস্যা ক্রিয়েট করবেন বা ওভার রাইটিং করে কোনো একটা অতি চালাকির চেষ্টা করবেন, তো সেটা কিন্তু আপনার নাম্বার কেটে নেওয়ার জন্য খুব সিম্পল একটা ওয়ে, যথেষ্ট। আপনার নাম্বারটা এক বসাতে একবারও হাত কাঁপবে না কারোর। কিন্তু আপনার মনে হতে পারে এই বিষয়গুলোকে এতটা আলোচনা করা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন যখন আপনি লিখছেন, আপনার কাছে যখন মাত্র 25টি দিন গড়ে সময় রয়েছে। আশা করছি প্রত্যেকটা বিষয়কে আমি বোঝাতে পারলাম। স্ট্রিক্টলি ফলো করুন নিজেকে কি করছেন, নিজের খাতা ইভ্যালুয়েট করুন। আমি অবশ্যই আশা করছি আপনাদের হয়তো পরীক্ষার আগে আমি নিজেকে ঠিক জায়গায় এখনো রাখতে পারবো না, মানে আপনাদের ইভ্যালুয়েশনে সাহায্য করতে পারবো না। পরবর্তী সময় অবশ্যই সাহায্য করবে, এই চ্যানেলে আপনি ক্লাসেস পাবেন এবং ফ্রি অফ কস্ট পাবেন, যেটা আপনাদের বলার বারবার করে। এবারে যে বিষয়টা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে যে, বারবার করে বলছি এই ভিডিওটা তাদেরই জন্য যারা নিজেরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, যারা বড় কোনো ইনস্টিটিউশনের ছায়া নিজেদেরকে আনতে পারেননি, বা যারা হয়তো আমার জন্য অপেক্ষা করে থেকে গেছেন। বারবার করে বলছি তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমি তাদের সাহায্য করতে পারিনি বা পারছি না এই মুহূর্তে দাঁড়িয়ে। এখনো পর্যন্ত আমি ভিডিওটা আমি যেটা ভিডিও আপনাদের আপলোড করবো সেটা কিন্তু ফোনে করা। যাই হোক, তো সবসময় সময় সকলের সঙ্গ দেয় না, আমার ক্ষেত্রেও তাই। অবশ্যই ভালো সময় আসছে, আমি এটুকুনি এক্সপেকটেশন নিয়ে এগোচ্ছি এবং খুব ভালো করে প্রত্যেকে পরীক্ষা দিন। অনেকটা চেষ্টা আমার তরফ থেকে আমি করেছি অনেকটা সময় জুড়ে আপনাদের জন্য। মানে দেখুন, দা থিঙ্ক ইজ যে সব সময় তো জায়গাটা সেম থাকে না, তবে করার চেষ্টা করা হয়েছে। তবে যেটুকুনি করতে পারলাম না সেজন্য অনেকটা খারাপ লাগা থাকবে, কারণ অনেকটা সময় জুড়ে এই চেষ্টাটা করা হয়েছিল। যারা পরীক্ষা দিয়েছেন প্রত্যেক দিনই 2-1 করে মেসেজ পাই, 3জন করে মেসেজ পাই যে ম্যাডাম খাতাটা চেক করুন, ইভ্যালুয়েট করা প্রয়োজন, খাতাটা দেখা প্রয়োজন। আমি জাস্ট এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করলাম আপনি কিভাবে ভিডিওটাকে কাজে লাগাতে পারেন বা আপনার নিজের ইভ্যালুয়েশনকে কাজে লাগাতে পারেন। অবশ্যই সমস্যা হলে এই নির্দিষ্ট ভিডিও দেখবেন ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের একটি লিংক দেওয়া আছে, আপনি সেখানটায় আপনাকে প্রশ্ন করার একটি গ্রুপ পাবেন, আপনি প্রশ্ন করতে পারেন। অবশ্যই খাতা দেখা তো সম্ভব হচ্ছে না, তবে জানবেন যে প্রত্যেকটা জায়গা নাম্বার কাটা যায়। কিরকম কিরকম জায়গায় নাম্বার কাটা যায়? আপনার খাতার অপরিচ্ছন্নতায় নাম্বার কাটতে পারি আমি, আপনার বানান ভুলে আপনি নম্বর কাটতে পারি, আপনি একজন মিসেলেনিয়াস ক্যান্ডিডেট, আপনি একজন মিসেলেনিয়াস এর অ্যাসপিরেন্টস এবং আপনি উড বি অফিসার, তো আপনার লেখার মধ্যে আমি সেই এক্সপেকটেশনটা রাখি যে থাকবে। আমি আপনাকে বোঝাতে পারছি, আমি একজন ক্লার্কশিপের স্টুডেন্ট, আমি আমার থেকে একজন মানুষ যেটুকু এক্সপেকটেশন রাখবেন একজন মিসেলেনিয়াস এর থেকে বা একজন ডাব্লিউবিসিএস অফিসারের থেকে অনেক হাই লেভেলে তার এক্সপেকটেশন থাকবে, কারণ আপনি সেই লেভেলটাকে সামনে রেখে পরীক্ষাটা দিচ্ছেন। আপনাকে আমি ক্ষমা করব না যখন আপনি একটা সেন্টেন্স গঠনের ক্ষেত্রে ভুল করছেন। আপনাকে আমি ক্ষমা করব না তখন যখন আপনি একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে আপনাকে যখন আমি আলোচনা করতে দিয়েছি আপনি ভুল দিকে ধাবিত হয়েছে। এটা ক্ষমা করা যায় না, এটা হয় না, তার জন্য আমি আপনার নাম্বারটা কাটবো।
এই প্রত্যেকটা বিষয়কে মাথায় রাখবেন। প্রত্যেকটা বিষয়কে সঠিকভাবে প্রেজেন্ট করার চেষ্টা করুন। আশা করছি এই ভিডিওটা সেই সকল স্টুডেন্টদের জন্য হেল্প করবে যারা হয়তো নিজেরা নিজেদেরকে তৈরি করার চেষ্টা করেছেন। অবশ্যই ভালো করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যান। যে বিষয়গুলো বললাম অবশ্যই মাথায় রাখুন, শব্দ সংখ্যা মাথায় রাখুন, খাতাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সঠিকভাবে প্রেজেন্ট করুন, নিজেদের বেস্টটুকু দিন। জানবেন যে সুযোগ হয়তো দ্বিতীয়বার নাও আসতে পারে, জীবন সকলকে বারবার সুযোগ দেয় না। অনেকে বলে হয়তো বারবার সুযোগ দেয়। দেখুন, যারা 2022 সালে হয়তো টেট পাস করতে পারেনি তাদের জন্য আর কোনোদিন 2022 সালে টেট পরীক্ষাটা আসবে না। মনে হতে পারে যে সেই টেট পরীক্ষা থেকে তো সকলকে মানে বিএড ক্যান্ডিডেটদের বাদ দেওয়া হয়েছে বা পরীক্ষাটা এখনো হয়নি, কিন্তু সুযোগটা আসছে না। বিষয়টা হচ্ছে এখানে জীবন ভীষণ আনপ্রেডিক্টেবল। তো নিজের বেস্টটুকু দিয়ে চেষ্টা করুন। আমি শুধু এইটুকুনি বলবো, সকলে পড়াশোনার মধ্যে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই আরো যদি কিছু প্রশ্ন থাকে, প্রত্যেকটা বিষয় আমি একটা একটা করে দেখানোর চেষ্টা করেছি, মনে করে বলার চেষ্টা করেছি। যদি কিছু বাদ থেকে যায় অবশ্যই জানাবেন, বা জানার থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। অনেকটা লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা। আজকের ভিডিওটা আমরা এই অবধিই রাখবো, এখানেই শেষ করবো। আশা করছি শব্দ ঠিকঠাক শুনতে পেরেছেন। উপরে ফ্যান চলছে, জানি না এই সিস্টেমটা কতটা ভালো কাজ করে। ফোনে থাকলে আমি এই সিস্টেমটাকে ব্যবহার করতে পারি, কারণ অন্যান্য ক্ষেত্রে এই সিস্টেমটা কাজ করে না ঠিকভাবে। যাই হোক, এই প্রত্যেকটা বিষয় সকল স্টুডেন্টদের জন্য যারা আমাকে ফলো করেন, বা যারা নিজেদেরকে তৈরি করছে নিজেদের মতো করে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পড়াশোনার মধ্যে থাকুন। কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানান। মনে রাখবেন, জীবনের প্রত্যেকটা দিন আপনার জন্য ইম্পর্টেন্ট, এবং জীবনের ডিসিপ্লিন ভীষণ প্রয়োজন। আপনার মনে হতে পারে আমার বলা অনেকটা কথা যেগুলো অনেক স্ট্রিক্ট বলে আপনার মনে হতে পারে যে এতটা ভারী ভাবে বলার কি আছে, দরকার আছে। ডিসিপ্লিন আপনাকে সাকসেস দেয়, পরিশ্রম আপনাকে সাকসেস দেয়। আপনি খেলো প্রকৃতির একজন মানুষ হয়ে আপনি আশা করতে পারেন না জীবনের সর্বোচ্চ সুখ আপনি পাবেন, বা জীবনের সর্বোৎকৃষ্ট চাওয়া যেটা আপনি চেয়েছিলেন সেটা আপনি পাবেন। আপনি ত্যাগ করলেই আপনি কিছু পেতে পারেন। মাথায় রাখবেন, ডিসিপ্লিন সমস্ত কিছু। স্ট্রিক্টলি প্রত্যেকটা বিষয়কে ফলো করুন, ঘন্টার পর ঘন্টায় পড়াশোনা করুন, প্রত্যেকদিন সারাংশ, বঙ্গানুবাদ এবং তার সাথে সাথে প্রতিবেদন প্র্যাকটিস করুন, এবং এই নির্দিষ্ট ভিডিওটার সাপেক্ষে নিজেকে ইভ্যালুয়েট করুন। অবশ্যই যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, বা টেলিগ্রামে অবশ্যই জানাতে পারেন। খাতাটা দেখতে পারবো না, তবে সাহায্য করতে পারি যে আপনি কিভাবে দেখবেন তার জন্য। সকলকে ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই কিছু দিনের মধ্যে হয়তো ভিডিও করব না, সমস্ত বিষয় একটা জায়গায় স্থিরতা আসলে অবশ্যই ভিডিও করে আপনাদের সাথে দেখা হবে। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পড়াশোনার মধ্যে থাকুন। অবশ্যই পরীক্ষা দিয়ে এসে জানাবেন যে পরীক্ষাটি কেমন হলো, কতটা সঠিকভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারলে। নিজের বেস্টটুকু দিয়ে ট্রাই করুন প্রত্যেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পড়াশোনার মধ্যে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলের পাশে থাকুন। নমস্কার, আজকের ভিডিও এই অবধি।